বৃহস্পতি রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা নিজের নিঃশ্বাসের শব্দে জ্ঞান ফিরে মিতালির। চোখ মেলতেই বুঝতে পারলো সে একটি অচেনা ঘরে। লঞ্চের ইঞ্জিন ঘর, বাতাস ভারী, তেলার ধাতব গন্ধে ভরপুর, আলো কম, শুধুই একটি ক্ষীণ হলুদ বাল্ব টিমটিম করে চলছে। নিজেকে দেখে মিতালি হতভাগ, শরীর অর্ধনগ্ন, এক টুকরো কাপড় নেই ইজ্জত ঢাকার জন্য। লজ্জা ও আতঙ্ক একসাথে বুক চেপে বসে। তার চেয়েও ভয়াবহ ছিল শরীর জুড়ে ছড়িয়ে থাকা ক্ষতের নকশা, ব্লেড দিয়ে আঁকা অসংখ্য আঁকিবুকি। প্রতিটি দাগ জ্বলছে, ছ্যাঁকা দিচ্ছে যন্ত্রণার। চুল ছিল মিতালির গর্ব, কোমর ছোঁয়া কালো চুল, ঝলমলে আর ঘন, কিন্তু এখন মাথার এক পাশে কাটা। ন্যাড়া করে দেয়া হয়েছে তাকে। কাঁচির ধার বা ব্লেডের খোঁচা এখনো স্পষ্ট মাথার ত্বকে। মিতালির কান্নার শব্দ নেই, হবেই বা কি করে। মুখ কোজানো কাপড়ের স্তরে শব্দ আত্মহারা হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে একের পর এক চিত্র ভেসে উঠেছে। মায়ের উদ্বিগ্ন মুখ, ভাইয়ের বিস্ফারিত চোখ আর মৃত বাবার থমথমে নিস্তব্ধতা। অন্ধকারে ঘেরা লঞ্চটা কোথায় যাচ্ছে মিতালি জানে না, শুধু জানে কোথাও কোনো মুক্তি নেই। তার গা থেকে ঝরে পড়ছে ঘাম, যেন শরীর জুড়ে আগুনের পরত। ইঞ্জিনের তাপ শরীরকে জ্বলন্ত করে তুলেছে। মস্তিষ্কের ভেতরটা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এখনই মগজ গলে নাক কান দিয়ে গড়িয়ে পড়বে। শরীর জুড়ে কাটা দাগগুলো ঘামের সংস্পর্শে অসহনীয় হয়ে উঠেছে। প্রতিটা স্পর্শে যন্ত্রণার নতুন তরঙ্গ। কতবার এই নরক খাদক শকুনগুলো তাকে ছিঁড়ে খেয়েছে মিতালির হিসেব নেই। এক একটা আঘাতে তার আত্মা একটু একটু করে থেতলে গেছে। হঠাৎ পায়ের ধীর শব্দ, ঠান্ডা পরিচিত আতঙ্কে মোড়ানো। মিতালি থমকে যায়, নিঃশ্বাস আটকে রাখে। ওরা আবারও আসছে, আবারও নখ কষিয়ে রক্ত টেনে নেবে। মিতালি চোখ বন্ধ করে। এবার হয়তো সব শেষ, হয়তো এটাই শেষবার। তবে এর চেয়ে নদীর জলে ভেসে যাওয়াই ভালো। শান্ত নিশ্চুপ চির বিশ্রামের প্রয়োজন। শরীর ও মন আত্মার তো আর সহ্য হয় না। মিতালি আধবোঝা দৃষ্টিতে সম্মুখের পানে তাকাতেই দৃষ্টিগোচর হয় একটি একজোড়া কালো পা, চামড়ার স্যান্ডেলে মোড়ানো। মুহূর্তেই তার দেহ নিষ্পন্দ হয়ে আসে, যেন হাড়ের গাঁটে জমে ওঠা আতঙ্কটা তাকে ঘিরে ধরেছে। মিতালি সম্পূর্ণভাবে চোখ খুলে পরিস্থিতি অনুধাবন করার আগেই সে অজ্ঞাত পরিধানে চেক লুঙ্গি পরিহিত পুরুষটি পাশবিক নির্দয়তায় চামড়ার স্যান্ডেল সমেত পা তুলে মিতালির মুখমণ্ডলে আঘাত হানে। মুখ থেতলে যায় বেদনার অমানবিক অভিঘাতে। মিতালির শ্বাসরুদ্ধ আর্তনাদে ফেটে পড়ে, কিন্তু তার চিৎকার গিলে নেয় নিকষ অন্ধকার। যখন সেই হিংস্র শরীর উন্মত্ত প্রয়োগে একপাক্ষিক যুদ্ধ সমাপ্ত হয়, তখন লোকটি পানের পিক ছুঁড়ে ফেলে মিতালির সম্মুখে বসে পড়ে। নির্মম ভঙ্গিতে মিতালির মুখ জোরপূর্বক চেপে ধরে উঁচু করে তোলে পরক করে। খুঁটিয়ে দেখে এই মুখ এখনো কতটা প্রাণ অবশিষ্ট রয়েছে। লোকটি দাঁত পিষে বলল, দুনিয়ার জাহান্নাম এইটা। কেমন লাগতেছে এইখানে আইসা? হ্যাঁ, মাঝে মাঝে কিছু জিনিস দেখা উচিত না? তোর ভাগ্য বালা, নিষিদ্ধ জিনিস দেখার পরেও এখনো তোর চোখ দুইটা অক্ষত আছে। তুই মুখ খুললে তোর চিত্রা পারো, কিন্তু পরের বার এইখানেই আসতে হইতে পারে। হ্যাঁ। আরো কিছু পায়ের ধ্বনি শ্রুতিগোচর হতেই আকবর সংবরণহীন উদ্বেগে দ্রুত উঠে দাঁড়ায়। সে খোকনের অনুগত সঙ্গী, সেই রাতেই সমস্ত অন্ধকারের গল্পের নীরব সাক্ষী সেই। ঠিক তখনই ইঞ্জিন রুমের দ্বার পথে আবির্ভূত হয় এক সুদেহী সৌম্য দর্শন পুরুষের, যার উপস্থিতিতে শীতল ধাতব ঘরটিও হঠাৎ রুদ্ধতায় শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, বাঙালি আভিজাত্যে মোড়া, পরিশালিত রুচির নিদর্শন স্বরূপ। পেছনে তার অনুগামী আরো কয়েকজন রয়েছে। তবে সমগ্র ঘরের দৃষ্টি, এমনকি ভয়ের সংকট ও রক্তাক্ততা ছাপিয়ে নজর কেবল কেন্দ্রীভূত হয় সেই ব্যক্তির দিকে। মিতালির কর্ণদেশ দিয়ে রক্ত ঝরছে অবিরত। ধুলোমলিন চুলে জড়িয়ে গেছে সেই লাল স্রোত। দৃষ্টি আদু ঝাপসা, শরীর প্রায় নিষ্পন্দ। তবুও অবশ মুখমণ্ডলে তুলে চেষ্টা করে একটিবার চোখ রাখার সেই অজানা অথচ চিরপরিচিত চোখ দুটির দিকে তাকানোর। যেই মুহূর্তে তার দৃষ্টি সেই পুরুষের চোখের গভীরতাকে ছুঁয়ে যায়, ঠিক তখনই যেন তার সমস্ত শরীরের স্নায়ুতন্ত্র থমকে যায়। তার সমস্ত অভ্যন্তরীণ হাহাকার স্তব্ধ হয়ে দাঁড়ায়। এক নিঃশব্দ বিস্ময় মিতালি নিয়ন্ত্রণহীনভাবে মনে মনে শুধায়, আপনি? ঘুম নেই চোখে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে নিহান, যেন রাতের ভার তার দেহে চেপে বসেছে। ঘরের নিস্তব্ধতা, মাঝে মাঝে জানালার ফাঁক গলে আসা হাওয়ায় কাঁপছে পর্দা, কিন্তু তার মন স্থির নয়।
নিহান বইয়ের পাতায় কিংবা কারো বলা কথাই শুনছিল। ভালোবাসা মানুষকে খারাপ থেকে ভালোতে রূপান্তর করতে পারে। কথাটা তার মনে গেঁথে আছে। তবে এই নিঃসঙ্গ রাতের নীরবতা, সে একটাই প্রশ্ন বারংবার করছে নিজেকে। কই ভালোবাসার জন্য ভালো থেকে খারাপ হয়ে ওঠার গল্পগুলো নিয়ে তো কেউ মেতে ওঠে না। নিহান ঘুমন্ত ফারিয়ার প্রতি একবার দৃষ্টিপাত করে, আলতোভাবে তার গাল স্পর্শ রেখে মমতার পরশে চাদরটি আরো ভালো করে গায়ে জড়িয়ে দেয়। অতঃপর ধীরে ধীরে মশারির আবরণ সরিয়ে নিঃশব্দ বেরিয়ে আসে সে। গায়ে তার সাদামাটা স্যান্ডো গেঞ্জি, পরনে একটি দাগ কাটা লুঙ্গি। নীরবতার সঙ্গে ঘরে আলোড়ন সৃষ্টি না করেই বারান্দায় এসে দাঁড়ায়। বাইরে প্রবল বর্ষার গর্জনে মাঝে মাঝে বিজলির তীক্ষ্ণ আলো দিগন্ত ছিন্ন করে আকাশের দাগ কাটে যাচ্ছে। সেই বিভাবরীর মধ্যেই নিহান একটি সিগারেটে আগুন জ্বালায়। ধোয়ার ঘূর্ণি ছাড়তে ছাড়তে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বোধ্য আকর্ষণীয় সেই বিদ্যুৎ ছটায় মোড়ানো রাতের অন্ধকার আকাশের দিকে। চিন্তার অতল গহ্বরে বহুক্ষণ ডুবে থাকে। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনে সে, যেন সমস্ত উত্তাল বিক্ষোভকে ফারিয়ার শান্ত নিদ্রার মাঝে নিমগ্ন করে দিতে চায়। নিজের হৃদয়ের অব্যক্ত ক্লান্তি আর ব্যথা মিশিয়ে ফিসফিস করে উচ্চারণ করে, তুমি কি জানো ফারিয়া, মানুষ নিজেকে কিভাবে হারায়? নিহান থেমে যায়, নিঃশ্বাস নিংড়ে মনে মনে পুনরায় ফারিয়াকে উদ্দেশ্য করে শুধিয়ে ওঠে, আমি লোভী। তোমার ভালোবাসার লোভ আমায় ধ্বংস করেছে। করুক, তবুও লোভ করবো আমি, পাপ করবো আমি। পাপ করে যদি তোমাকে পাওয়া যায়, তোমার ভালোবাসা পাওয়া যায়, তবে আমি নেহান শেখ তাতেই খুশি। নিহান হঠাৎ করে রুমের নিস্তব্ধতা ছিন্ন করা মৃদু শব্দে দৃষ্টি মেলে অন্ধকার ঘরের দিকে তাকায়। বুঝতে পারে ফারিয়া সম্ভবত ওয়াশরুমে গেছে। একরাশ বিরক্তি আর মমতা মিশ্র অনুভব ছুঁয়ে যায় তার মনপ্রান্তে। ইস, মেয়েটা একটিবার ডাকতে পারে না। এই অন্ধকারে হাঁটাহাঁটির অভ্যেস কবে যাবে তার? মনেই বলে ওঠে নিহান। ওয়াশরুম থেকে ফিরে ফারিয়া চোখে হাত ঘষতে ঘষতে খাটের ঠিক সামনে এসে থামে, চোখে ক্লান্তির ছাপ। নিহান, তুমি কি বারান্দায় আছো? এত রাতে সেখানে কি করো? নিহান ধীর কণ্ঠে উত্তর দেয়, কিছু না, তুমি ঘুমাও গিয়া। ফারিয়া ফিরে যায় না, শব্দহীন পায়ে এগিয়ে আসে বারান্দার দিকে। পেছন থেকে ধরা দেয় নিঃশব্দে। বাহু জড়িয়ে ধরে প্রিয় মানুষের গন্ধের গহীন আবেশে ডুবে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে আকুলতা। চলো না, রাত অনেক হয়েছে, চলো ঘুমোই। নিহান কালো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে ধুমায়িত সিগারেটটি ছুঁড়ে ফেলে দেয় বারান্দার নিচে। তারপর ধীরে ধীরে ফারিয়াকে নিজের সামনে টেনে আনে। দুহাত বাড়িয়ে আলতোভাবে তার চিবুক ছুঁয়ে দৃঢ় কোমল দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করে, বল না ময়না, ভালোবাসার ক্ষমতা কি প্রতিশোধের আগুনে নিভে দিতে পারে? রাতভর পেটের যন্ত্রণায় একেবারে অসহায় হয়ে পড়েছে আয়েশা। অভ্রতাকে শেষবারে তেঁতুলের চাটনি খাইয়েছিল, সেই চাটনি এখন তাকে বিপদে ফেলে দিয়েছে। নির্ঘাত সরকারের বাচ্চাটা সেই চাটনিতেই কিছু মিশিয়ে দিয়েছিল, যার পরিণতি পেটের দুর্বিষহ যন্ত্রণা। রাত থেকেই বাথরুমে ছুটোছুটি শুরু হয়েছে আয়েশার। এখনো থামার কোনো লক্ষণ নেই, শরীর প্রায় নিঃশেষিত, তবুও বারবার পেট মুচড়ে উঠছে। অভ্রকে গালাগাল করতে করতে সে আবারও বাথরুমের দিকে রওনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। আয়েশা একেবারে বিধ্বস্ত। শেষবারের মতো বাথরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে চিৎপাটাং হয়ে পড়ে। তখনই গাড়ির হর্নের শব্দ শোনা যায়। এক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে ওঠে। শরীরের দুর্বলতা উপেক্ষা করে সে এক পা দুপা করেই জানালার সামনে এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে এসে যা দেখে তাতে তার চোখ ছলকে ওঠে। বাড়ির সামনে দুটি মার্সিডিজ গাড়ি থেমেছে। প্রথম গাড়িটি থামতেই একজন লোক এসে দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ফারাজ এলাহি। আয়েশার কপালে ভাঁজ পড়ে যায়। গলার মধ্য থেকে উদ্বিগ্ন উচ্চারণ ভেসে আসে, উনি এই ভোরবেলা কোত্থেকে আসলো আবার? নির্জন গৃহকোণে ভোরের স্তব্ধতা তখন সর্বত্র ছায়া বিস্তার করে। তখনই সহসা নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে একটি চাপা স্বরের প্রতিধ্বনি, চিত্রা কেন করলে এমন? ছাড়া না গেলে কি হইতো? ঘুমের গাঢ় আবেশে আচ্ছন্ন জান্নাতের কর্ণকুহরে শব্দটি ধীরে প্রবেশ করলো, তবে স্পষ্টভাবে নয়। আধো ঘুম জড়ানোর চোখে এসে পাশ ফিরে তাকায়। শুয়ে আছে সোহাগ। জান্নাতের দৃষ্টি পড়ল সোহাগের মুখের উপর, ঝাঁকড়া ঝুলে ছায়া পড়া কপাল,
সামান্য দেহ রেখায় বৈশিষ্ট্যপূর্ণ দীপ্তি, দীর্ঘ সরু দেহের জড়তা ভেদ করে ফুটে ওঠা গলার কণ্ঠমণি, অব্যক্ত কোনো বিষাদে ঘেরা নীরব কাব্য রচনা। তার ওই দুটি গালের টোল নির্মম সৌন্দর্যের প্রতীক, যা দেখলে সহজেই নারীর অভ্যন্তরে নীরব মৃত্যু ঘণ্টা বাজে। সোহাগ স্বভাবতই স্বল্পভাষী, নিঃসঙ্গতা তার একমাত্র নিকটতম সঙ্গী। সে ছাদে উঠে রাতের আকাশ দেখে, ধোয়ার সঙ্গে মিশিয়ে দেয় দুঃখ, একাকিত্ব, কিছু অপ্রকাশ্য কথা গান করে নিজের জন্য। না বলা কথাগুলোর সুর তৈরি করে। এই জীবনে তার কোনো আকাঙ্ক্ষা নেই, নেই ভবিষ্যতের রঙিন স্বপ্ন। খুব ইচ্ছে ছিল সাদামাটা কোনো নারীকে নিয়েই গড়ে তুলবে নিভৃত এক সংসার, দূরে কোথাও, পরিচয়ের গণ্ডির বাইরে। সেই চাওয়াটাই কি তবে তার অপরাধ ছিল? জান্নাত ধীর পায়ে উঠে যায়, আলতো পায়ে যায় স্নানের ঘরে। দীর্ঘ সময় পরে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। চোখে মুখে রাতের স্মৃতি, সেই রাত যা তার কাছে বহুদিনের লালিত এক আকাঙ্ক্ষা ছিল। সে তো কখনো ভাবেইনি সোহাগ তার হবে, তাকে ছুঁয়ে দেখবে, তার শরীর মন ছুঁয়ে যাবে এমন অধিকার নিয়ে, যে অধিকার একজন স্ত্রীর হয়, যা শুধু বৈধতা দিয়ে নয়, আত্মিক অঙ্গীকার দিয়ে গড়া। জান্নাত আয়নার সামনে দাঁড়িয়ে মুচকে হাসে, সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়, কিছু পল চেয়ে পাশে বসে থাকে, হাত রেখে পরিশ্রান্ত স্বরে ডাকে, উঠবেন না? বেলা হয়েছে তো, ওঠেন এইবার। 2-4 ডাকার পর সোহাগের ঘুম ভাঙে। সে ঘুম ভাঙা চোখে জান্নাতের দিকে তাকায়, মাথাটা তার ঝিমঝিম করছে। সে তন্দ্রাচ্ছন্ন গলায় বলে, কয়টা বাজে? 8টা বাইজা গেছে। এত সকালে তুমি গোসল করছো যে? রাতে যে ঝড় হয়েছে সেই ঠান্ডা এখনো বাইরে। জান্নাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় প্রশ্ন ছুড়ে দেয়। আপনি জানেন না কেন গোসল করছি? সোহাগ চুপ করে ভাবে, তবে যুক্তিযুক্ত কারণ খুঁজে পায় না। না, কেন? কিছু মনেও নাই আমার। রাতের কথা কিছু মনে নাই? জান্নাতের ভারাক্রান্ত গলা, সোহাগের কপালের হাত রেখে মাথা নাড়ে। হুম, আমি মুখ ধুয়ে আসি, তুমি একটু চা বানিয়ে দাও তো, এত মাথা ধরেছে। জান্নাতের চোখ ছলছল করছে, তার মানে সোহাগ নেশায় অন্ধ হয়ে নিজ জ্ঞান হারিয়ে তাকে ছুঁয়েছিল। ভালোবেসে নয়, চিত্রাকে মনে করে তার কাছে এসেছে। তবে অব্র ভোরের আলো ফোটার আগেই ফিরে এসে ক্লান্ত শরীরটা বিছানায় ছুড়ে দিয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চোখের পাতায় নেমে আসে, কিন্তু বজ্রের চোখে মুখে তখনও ঘুম নেই। বাইরের প্রভাতে নরম আলো ধীরে ধীরে ঘরের জানালা বেয়ে ভেতরে ঢুকেছে, অথচ বজ্রের ভেতরটা তখনও অন্ধকারই রয়ে গেছে। সে ভাবতে থাকে এই নিঃশব্দ ভোরবেলায় তার মতো আর কারা জেগে আছে কে জানে। হয়তো এই বাড়িতে কেউ, কিংবা অনেক দূরে কেউ একজন। চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নামে সে, কিচেনে এসে কফি মেকার চালু করে, তারপর নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। চারপাশ নিস্তব্ধ, তবুও ভেতরে কোথাও যেন কিছু অস্থিরতা দানা বেঁধেছে। সে 2 হাতের দিকে তাকায়, অন্যমনস্ক দৃষ্টিতে যেন সেই হাত দুটি তাকে কিছু বলতে চায়। ঠিক তখনই পেছন থেকে একটি নরম মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হাতে কি লেগে আছে ভাই, যে এত মনোযোগ দিয়ে দেখতেছেন? বজ্র চমকে ওঠে না, ধীরে মাথা তোলে। তার দৃষ্টির সামনে এসে দাঁড়ায় আয়েশা। উজ্জ্বল শ্যামবর্ণ পটল চেরা চোখ জোড়া যেন সবসময় প্রশ্নের উত্তর জানে। সবসময় যেভাবে চুল বেনি করে রাখে, আজও ঠিক তেমনই। গায়ে লতা পাতার ছাপওয়ালা হালকা সবুজ কামিজ, দেখে মনে হচ্ছে এই রংটা তার জন্যই তৈরি। আয়েশা না? আয়েশা মৃদু হেসে জবাব দেয়, বসো। আয়েশা হাসি মুখে এক পাশে বসে পড়ে, তারপর সুরভিত গলায় বলে, আমাকে ডাক দিল ভাই, পারতেন, একা একা কষ্ট করার কি দরকার ছিল? বজ্র কফির কাপের দিকে তাকায়, এক চুমুক দিয়ে বলে, নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি আয়েশা, তবে ঠিক সময়ে তোমাকে দরকার পড়লে অবশ্যই ডাকবো। আয়েশা চুপ করে যায়, ঠোঁটের কোণে ক্ষণিকের হাসি আর চোখের মাঝে একরাশ ভাবনা খেলে যায়। তার ভেতর দ্বিধা। এই ভোরবেলায় সবাই কোথায় থেকে ফিরেছিল জানতে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু নিজেকে সংযত রাখে। সে জানে এই বাড়ির নিয়ম, ভদ্রতার সীমারেখা না ভাঙা। সেখানে সে একজন কর্মচারী, আর বাকিরা মনিব। মনিবের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার কাজ নয়। অযথা প্রশ্ন করলে যদি ভুল বোঝে, যদি তাকে বাড়াবাড়ির অভিযোগে বিদায় নিতে হয়, আয়েশা দৃষ্টিটা নামিয়ে নেয়। কিন্তু তার মুখে জমে থাকা প্রশ্নের ছায়া হয়তো বজ্র ঠিকই করে ফেলে। খানিকটা সময় নীরবতা বিরাজ করে, সময় নীরবতা ভেদ করে বজ্র। ভোরে জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তুমি ছিলে না? আয়েশা মুহূর্তের জন্য কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। বজ্র কায়েশার কি করে জানলো ভোরে যে সে তাদেরকে দেখেছে? আরে ভয় পাচ্ছ মনে হচ্ছে, মজা করেছি।
ঘড়ির কাঁটা ঠিক তখন সকাল 10টা ছুঁয়েছে। ড্রাগস দেওয়া হয়েছিল গত রাতে, যার প্রভাব থাকার কথা ছিল মাত্র 6 ঘন্টার। সেই সময়সীমা বহু আগেই অতিক্রান্ত, অথচ চিত্রার চোখে এখনো ঘুমের রেশ। নিস্তব্ধ শয্যায় তার দেহ। পাড়া চুপচাপ বসে আছে বিছানার কিনারায়। চিত্রা কাঁচের মতো স্বচ্ছ ত্বকের ওপর লাল হয়ে থাকা ইঞ্জেকশনের ক্ষত চিহ্নে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। ব্যথার স্থানে চুমু দিয়ে বলে, বিশ্বাস করে বিবেচন, তবে কষ্ট দিয়ে আমার ভালো থাকা ভালো নেই। মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে যা না পরিশ্রম। আমার জীবনে তেমনই বহু অধ্যায় আছে, তবে কথা দিলাম সে অধ্যায় তোমাকে কখনো ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না। তুমি কালো পাথরের মরণে ফারাজ এলাহিকে কখনো জানতেই পারবে না। কেবল জানতে পারবে নিজের স্বামীকে। তোমার চোখে ঘৃণার নয়, ভালোবাসার পাত্র হয়ে বাঁচতে চায়। ফারাজ চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে সেই রাতের দৃশ্য। দোতলা অফিস ভবন, আর তার নিচে অবৈধ গুদাম ঘর, চারিদিকে টাকার পাহাড়। এগুলোকে খাস বাংলায় কি বলে? জাল টাকা। যেটাই হোক, তাতে ফারাজের কিছু আসে যায় না। তার লোকেরা ইতিমধ্যে জায়গাটা ঘিরে ফেলেছে। সামাদ মুজিবর রাজনীতিবিদ, তার অবৈধ ব্যবসায়ী। কিছুদিন আগে ফারাজের সঙ্গে বড় একটা চুক্তি হয় তার, বিদেশ থেকে মাল আসে। সামাদ মুজিবরও চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করে নিজের কাজে লেগে যায়। তবে ফারাজ এলাহির সঙ্গে চাল খাটানো কি আদৌ সহজ? চুক্তি অনুযায়ী যে টাকা ফারাজ এলাহি পাওয়ার কথা ছিল তার মধ্যে অর্ধেকের বেশি চাল নোট। বেঈমানদের ফারাজ কখনোই ক্ষমা করে না। তার উপর যদি বেঈমান তার সঙ্গে বেঈমানি করে থাকে তবে তো কখনোই না। ফারাজের দেশে আসার খবর শোনার পরেই সামাদ পালিয়েছে। এই তো সেদিনই তাকে খুঁজে পাওয়া যায়। ফারাজ যত্ন সহকারে স্ফটিক স্বচ্ছ গ্লাসে মদ ঢালছে যত্ন সহকারে। পাশে দাঁড়িয়ে আছে অভ্র, কালো ব্লেজারে আচ্ছাদিত, চোখে শীতল নিরপেক্ষতা। তার পেছনে আধো আধারিতে দাঁড়িয়ে আছে বজ্র, 2 হাত বুকের মাঝে গুজে রাখা, দৃষ্টি নিবদ্ধ সামাদের বিধ্বস্ত শরীরে। একজন মানুষ কতটা হিংস্র হলে আরেকজন মানুষকে এমন পাশবিক নির্যাতন করতে পারে? এ কথা যদি কেউ জিজ্ঞাসা করে, বজ্র বলবে ফারাজ এলাহিকে না দেখলে তার উত্তর জানা সম্ভব নয়। ফারাজ নিখুঁত ভাবে হত্যা করে, কাঁপে না তার বুক, কাঁপে না তার হাত, অথচ সেই মানুষটিও কারোর চোখে চোখ রেখে বলে ভালোবাসি। কি অদ্ভুত পরিহাস! বজ্রের মাঝে মাঝে হাসি পায়, নিজেকেও দেখে এখন হাসে সে। নিউরোসার্জনের মতো উচ্চতর বিদ্যা অর্জন করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে এই রক্তাক্ত প্রহসনে। মানুষের জীবন বাঁচানোর বদলে সেও জড়িয়ে গিয়েছে সবে। সামাদের দেহ প্রায় নিষ্প্রাণ, প্রাণ আছে বললেই চলে, মাত্র নামমাত্র রুহু বাকি। গত 2 দিন ধরে ফারাজের আদেশে তার অনুগতরা ইচ্ছে মতো অত্যাচার চালিয়েছে তার উপর, তবুও মারেনি, কারণ জান নিয়ে খেলা করার চূড়ান্ত অধিকার কেবল ফারাজের। ফারাজ গ্লাস হাতে উঠিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে সামাদের সামনে গ্লাসটা তুলে ধরে। চোখে উপহাস। সে জিজ্ঞেস করে, তৃষ্ণা পেয়েছে? নাও, মদ খেয়ে তৃষ্ণা মেটাও। আলো বোখারা? সামাদ মাথা নাড়ায় উপনীত। তার শরীরের বিভিন্ন অংশে চামড়া ছিলে নিয়েছে, সেখানে মধু মাখিয়ে দেওয়া হয়েছিল। তারপর ছেড়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর মৌমাছির ঝাঁক। ক্ষতস্থানে হুল বিঁধে ফুলে ফেপে উঠেছে তার দেহের এক একটি অঙ্গ। শরীর ফুলে ফেপে উঠেছে একেবারে পচন ধরা আলুর মতো। মাছিরা চারপাশে ভ্রমণ করছে, বাতাসের ঘেরাফেরা করছে বিভৎস গন্ধ। তৃষ্ণা পেয়েছে সামাদের, কিন্তু তার ভেতর দ্বিধা। এই মদের মধ্যে কি কিছু মেশানো? সে মুখ সরিয়ে নেয়, তার দৃষ্টিতে ভয়, অবিশ্বাস। ফারাজ তা দেখে মৃদু হেসে ওঠে, মুখ বাঁকিয়ে বলে, হারামি ভালো জিনিস গেলবা কেমন করে? কুত্তার পেটে কি হজম হয়? তোমার জন্য মৌমাছি আবাদের মধুমাকে চুমুই ঠিক আছে। ফারাজ নিজের হাতে গ্লাস তুলে নেয়, ঢকঢক করে গ্লাস খালি করে দেয়, তারপর উঠে দাঁড়ায়। ভাই বাসায় ফিরবেন না? ভাবির যদি ঘুম ভেঙে যায়, পাশে আপনাকে না পেয়ে ভয় পাবে না? অভ্র নিচু গলায় বলে। ফারাজ হালকা হেসে উত্তর দেয়, টেনশনের কিছু নেই কুদ্দুসের বাপ, তোর ভাবিকে চাঁদে দেশে ঘুরতে পাঠিয়েছি আমি। ঠিক তখনই পিছন থেকে বজ্র এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুই কি ড্রাগস দিয়েছিস ওকে? তোর মাথা ঠিক আছে ফারাজ? তুই পাগল নাকি? চিত্রাকে তুই সত্যি ভালোবাসিস? ফারাজ ঘুরে দাঁড়ায়, চোখ মুখে হঠাৎ ভয়ানক কাঠিন্য ছড়িয়ে পড়ে। ডোন্ট মেক আ নয়েস। নাম ধরে ডাকিস না, ভাবি হয় ও তোর। ওর নাম অধিকার সবকিছু আমার জন্য বহু আগে হালাল হয়ে গিয়েছে। সামনে হোক বা পেছনে, ওর নাম মুখে আনবি না। ফারাজ সিগারেট জ্বালিয়ে এক টান দিয়ে বজ্রর কাঁধে চাপড়ে পুনরায় বলে, ভালোবাসি বলে ঘুম পাড়িয়ে রেখেছে, ভালো না বাসলে কবরে পাঠিয়ে দিতাম। আর আমার বউকে নিয়ে ভাবার অধিকার আমি না অন্য কোনো পুরুষের নেই।
বজ্র কোনো জবাব দেয় না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে। সময়ের সাথে ফারাজকে এসে চিনতে পারছে না, আর মানুষটা উন্মাদনায় পুরো দমে পাগল হয়ে গেছে। অভ্র ফারাজকে ডেকে গুদাম ঘর থেকে বেরিয়ে আসে, গভীর স্বরে বলে, ভাবিকে মুক্তি দিন ভাই। ফারাজ হাসে। মুক্তি? বন্দি করেছে মুক্তির জন্য না, মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোর ভাবি মুক্তি হবে না রে ভাই। অভ্র প্রায় কেঁপে ওঠে। না রে ভাই, এবার আর মেলাতে নয়, বরং বজ্রকে গিয়ে বল সামুদের চোখ সহসব অঙ্গ প্রত্যঙ্গ কেটে সংগ্রহ করতে, তারপর টাকাগুলো সহ ছিন্ন বিচ্ছিন্ন দেবটা গোদামে রেখে আগুন লাগিয়ে দেবে সারা পুরো মরণ নিজের মালের সাথে। আর এগুলো আমাদের লোকেদের নিয়েই করবে, তারপর ওদেরকে পুড়িয়ে মারবে। কেমনে ভাই, ঝামেলা হবে না? দেখ কুদ্দুসের বাপ, পাছা ভরা গো থাকলে যেমন জিলেপি বানিয়েও খাওয়া যায়, ঠিক তেমনি টাকা থাকলে সব করা যায়। সামাদের লোকগুলোকে তো আমি প্রথমে মোটা টাকা কিনেছিলাম, ওরা আমায় সামাদ দিল, আমি ওদের মৃত্যু দেব। আমি আবার কারো কাছে ঋণই থাকি না, ওইসব ছোট লোকের বিষয়। কিন্তু ওরা তো সাহায্য করেছে আমাদের। রোশন কোয়া পাছা কিন্তু এক জায়গায়, যত টাকাই কেনা হোক না কেন, যেহেতু এর এত বছর সামুদ্র খেয়ে পরে তার সঙ্গে বেমানি করতে পেরেছে, তাহলে আরো ভালো অফার পেলে আমার সঙ্গে করবে না তার গ্যারান্টি কি? ফারাজ কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসে, চিত্রা নড়চড় করছে, চোখ মেলতে ব্যথায় কুকুরে ওঠে তার শরীর। ফারাজের চিত্রার এই অবস্থা দেখে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। ব্যথা পেয়েছে একজন আর অনুভব করছে অন্যজন, এর নাম বুঝি ভালোবাসা। চিত্রা বসার চেষ্টা করে, ফারাজ তৎপর হয়ে বালিশ গুঁজে দেয় পেছনে, তার কাঁধে হাত রাখে কোমল ভঙ্গিতে। কয়টা বাজে? চিত্রা ক্লান্ত গলায় বলে, কেন, তোমার কয় টাকার দরকার বিবিজান? উঠতে দেরি করে ফেলেছি আজকেও, তাই না? হাত নাড়াতে পারছি না ফারাজ। ঘুমের ওষুধের কারণে মনে হয় এমন হয়েছে। আস্তে ওঠো পাখি, এখন এমন দশা হলে 11 বাচ্চার জননী কেমন করে হবে? চিত্রা চোখ বন্ধ করে বলে, ইস, শুরু হয়ে গেছে আবার। ফারাজ স্নিগ্ধ কণ্ঠে ফিসফিসায়, হয়নি এখনো, ফ্রেশ হয়ে এসো, খেয়ে শক্তি বাড়াও, তারপর দেখবে তোমার স্বামীর শুরু কাকে বলে। নিশুতি রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে মাহুদি বাড়ির পথে ফিরে আসে, ক্লান্ত চোখে শ্রান্ত পায়ে হলেও তার মুখে প্রশান্তির ছায়া। হাতে ধরা একটি দামি শাড়ির প্যাকেট, বউ রানী গোলাপি রঙে মোড়ানো। মাহাদি চুপি চুপি উকি দিচ্ছে বাড়ির ভেতরে, বউকে আজকে একটা সারপ্রাইজ দিবে। বিয়ের পর এতদিনও সে মারিয়াকে কিছুই উপহার দিতে পারেনি, আজ প্রথমবার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিনে এনেছে সেই শাড়ি। মনে মনে ভেবেছে, মারিয়া নিশ্চয়ই খুব খুশি হবে, হয়তো সে মুচকি হাসবে, চোখে আনন্দ জমবে। কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতেই মাহুদির কানে আসে দুটি মেয়েলি গলার কথোপকথন। সে থেমে যায়, ধীর পায়ে একটু এগিয়ে গিয়ে ভেতরে উকি দেয়। বাড়ির সামনে বসার জায়গায় মারিয়া বসে আছে, মুখ গম্ভীর, চোখ অবনত। পাশে বসে এক প্রতিবেশী মহিলা রাশেদা, যার কণ্ঠে অহংকারের গন্ধ। তোমার বিয়ের 1 বছর পার হয়ে গেল, জামাই এখন একটা নাকফুল বানিয়ে দিতে পারলো না। আমার মেয়ে আছে না, ওর জামাই তো গহনার নিচে চাপা দিয়েছে ওরে। কথাগুলো যেন কাঁচের টুকরোর মতো গিয়ে বেঁধে মারিয়ার বুকে। সে কিছু বলল না, কিন্তু তার নিঃশব্দ দৃষ্টিতে চোখের নরম কোনায় জমে থাকা দুঃখ যে কাউকে থমকে দিতে পারে। মাহুদি কিছুটা দূরে দাঁড়িয়ে সে একবার হাতের শাড়ির প্যাকেটের দিকে তাকায়, পুরো আনন্দটাই মাটি। এক চিলতে হাহাকার জমেছে তার বুকেও। ভেতরে ঢুকতেই মহিলার কণ্ঠ থেমে যায়। সে এক ঝটকায় শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে উঠে দাঁড়ায়, মুখে মেকি হাসি। আচ্ছা যাই, অনেক কাজ বাকি বলেই বেরিয়ে যায়। মারিয়া মাহুদির দিকে একবার তাকায়। মাহুদির ঘরে প্রবেশ করলে দরজা লাগিয়ে সেও ভেতরে ঢুকে পড়ে। রুমে গিয়ে মারিয়া আল্লাহর কাপড়ে হাত দেয়। গোছানো জিনিসগুলোই এই মেয়ে বারবার গুছায়। মারিয়া স্বামীকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলে, যাও গিয়ে গোসল করে আসো। ঘর জুড়ে নীরবতা। মারিয়ার মুখে অভিমান, চোখে অভ্যস্ত যন্ত্রণার ছাপ। মাহুদি বুঝতে পারে সে এসেছে খুশি দিতে, অথচ সাথে এনেছে আরো 1 গ্লাস বোঝা। সে দ্বিধায় পড়ে, শাড়িটা এখন দেওয়া ঠিক হবে তো? কিন্তু কিছু না ভেবে এগিয়ে এসে সে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। মারিয়া খুলে দেখে শাড়িটা নিঃসন্দেহে সুন্দর, তার হাতে নরম ঝলমলে, তার মতোই সাদামাটা। তবুও তার মুখে হাসি নেই, খুশির ছায়া নেই। মাহাদি অপেক্ষা করে। অবশেষে মারিয়া ঠোঁট ফাটে, গলা যেন জমে থাকা বরফের মতো ঠান্ডা। রাতে কোথায় ছিলে? মাহুদির কণ্ঠে ধরা পড়ে এক চিলতে হক চাপানোর ভান। নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি কবে থেকে ধরেছো?
তার কণ্ঠে সন্দেহ নেই, নেই রাগও, আজ শুধু এক ধরনের ক্লান্তি। মাহাদি চুপ করে দাঁড়িয়ে থাকে, হাতে ধরা শাড়ির বাক্সটা তখনও খোলা। ভেতরের রঙিন কাপড়টা যেন আরো অনেক কিছু বলতে চায়, কিন্তু কারোর কথার কোনো জবাব নেই। মারিয়া, তোমার জন্য শাড়িটা আনছি, পছন্দ হয়েছে? হ্যাঁ, হইব না কেন, কিন্তু শাড়ি কেনার টাকা পাইলা কই? কামাইছি, তোমারে সুখী করতে আমি সারাদিন রাত কাজ করবো, তবুও তোমার চোখে আর জল দেখতে পারুম না। তুমি কাঁদলে বউ আমার অন্তর কাঁদে, ভীষণ যন্ত্রণা হয় ভেতরে পড়ে। মারিয়ার চোখ ছলছল জ্বলে ওঠে। সে হুট করে কেন যেন মাহুদিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মাহুদি জানে মারিয়া কেন কাঁদছে, সেই কথা ভেবে হুট করেই তার মস্তিষ্ক জ্বলে ওঠে। যার জন্য তার মারিয়ার চোখের জল পড়েছে তাকে মাহুদি ছাড়বে না, সেও কাঁদবে যেমন করে কাঁদছে তার মারিয়া। মারিয়াকে বুকে জড়িয়ে ধরতেই মাহুদি সেই ভেবে হাসে। সেই হাসি ভয়ানক, সেই হাসি পৈশাচিক। সকালের ঝিমধরা আলো ঘর জুড়ে বিস্তার করছে। রোশনের ঘুম ভাঙে, হাত বাড়িয়ে পাশ খুঁজে পায় শূন্য। মোহনার শরীরের উষ্ণতা নেই, বালিশ নিঃসঙ্গ। রোশন চোখ মুছে ধীরে উঠে পড়ে, অভ্যস্ত পায়ে বারান্দায় যায়। ঠোঁটে সিগারেট গুজে আগুন ধরায়, ধোয়ার কুণ্ডলিতে ভেসে যায় ভেতরের কুমুদ ভাবটা। গত রাতের ঘুমটা দীর্ঘ আর ভারমুক্ত ছিল। বহুদিন পরেই প্রশান্তি, হয়তো কারণ মদ বেশি খেয়ে ছিল তাই। মদ খেলে রোশনের মনে থাকে না কিছু, অতীতের ছায়াগুলো ঝাপসা হয়ে যায়, কষ্টগুলো ঠান্ডা হয়। অতীত ভুলে গেলে মানুষের ভিতরটা একটুখানি হালকা হয়, আর হালকা মনে ঘুমও আসে গভীর। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ ফেলে পেছনের শ্যাওলা ধরা পুকুর পাড়ের দিকে, যেখানে বসে আছে মোহনা সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে। দুজনে পাথর ছুটছে জলে, ঢেউ তুলে হাসছে। সে হাসির শব্দ বাতাসে উড়ে আসছে ঢেউয়ের মতো করেই। কি অপূর্ব সেই হাসি! এক মুহূর্তের জন্য রোশন স্থির হয়ে যায়। নারীর হাসিতে এমন কি থাকে যা এত তীব্রভাবে আকর্ষণ করে? খোদা যেন নিজ হাতে এক নির্মম মোহের ফাঁদ বুনেছেন, যেখানে চাইলেও চোখ ফেরানো যায় না। তার স্ত্রী হাসছে, রোশনের তো তাতে খুশি হওয়ার কথা, অথচ বুকের ভেতর হঠাৎ ছড়িয়ে পড়েছে শীতল জ্বালা। অতীত ফিরে আসছে নিঃশব্দে কিন্তু নির্মম ভাবে। সিগারেটটা ফেলে দিয়ে রোশন একটা দীর্ঘশ্বাস নেয়। চোখ তার মোহনাদের দিকে স্থির, অথচ দৃষ্টিতে অশান্ত আগুন। মৃদু স্বরে সে নিজেকেই শুনিয়ে উচ্চারণ করে, তোমার পছন্দের প্রতিটি জিনিস আমি কেড়ে নিব মোহনা। তোমার প্রতিটি সুখের গল্পে আমি বিষ মিশিয়ে দেব। যা কিছু তুমি ভালোবেসো সেগুলো একে একে ছিনিয়ে নিব। ইস, আমার ভাই ফারাজকে এসবে না জড়ালেও পারতে। আয়েশা সেই কখন থেকেই অগ্র ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সরকার ভাই তো আর গন্ডরের মতো নাক দেখে ঘুমাচ্ছেন, তার জাগার নাম নেই। কিন্তু আর অপেক্ষা করলে চলবে না। ফারাজ ভাই যেহেতু আদেশ দিয়েছেন, তাই যে করেই হোক অব্রকে নিচে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসাতে হবে। দরজায় টোকা দেওয়ার আগে আয়েশা কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করে। হঠাৎই ভেতর থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর। তার ভেতরটা ধক করে ওঠে, চোখ কুচকে সন্দেহে ঠোঁট কামড়ে ধরে সে, মনে মনে ঝাঁঝিয়ে ওঠে, তার মানে সরকারের বাচ্চা মেয়ে নিয়ে ঘরে ইচিক দেনা খেলতেছে। ওরে শেয়ার সরকার, তোর মতো মালই তো দেশে দু চারটা আরো দরকার। বাড়তি আগ্রহে দরজায় আরো ভালোভাবে কান পেতে শোনার চেষ্টা করতে আচমকা দরজাটা ভেতর থেকে খুলে যায়। কোনো প্রস্তুতি না থাকায় টাল সামলাতে না পেরে আয়েশা প্রায় পড়ে যেতে বসে। ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত বাহু তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে। ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলে আয়েশা, কিন্তু পরক্ষণেই তার নাকে আঘাত হানে ভ্যানিলা আর ল্যাভেন্ডারের তীব্র গন্ধ। পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখতে পায় গভীর সম্মোহনী একজোড়া চোখ তার থেকে নিবদ্ধ। সেই চোখের গভীরতায় ডুবে যায় আয়েশা। তবে আকস্মিক ভেসে আসে একটা চিন্তিত কণ্ঠস্বর, ঠিক আছো তুমি? চিত্রার জন্য এক গাদা উপন্যাস দিয়েছে ফারাজ, অথচ সে তো একটা বই চেয়েছিল। গোটা লাইব্রেরি তো নয়, মাত্র দুদিনের জন্য এখানে থাকবে সে। এত বই দিয়ে কি করবে? বিছানার উপর বসে খাটের সঙ্গে হেলান দিয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে চিত্রা। গল্পের চূড়ান্ত টান মুহূর্তে আছে সে। বাইরে যাই ঘটুক, এখন তার মন পুরোপুরি ডুবে আছে বইয়ের পাতায়। ফারাজ মাত্রই কিচেন থেকে ফিরে এসেছে কিছু একটা হাতে করে। চিত্রা তাকে দেখেও না দেখার ভান করে। অভিমানের এক পুরো চাদর জড়িয়ে নেয় নিজের চারপাশে। ফারাজ এখনো তাকে বাড়ি ঘুরে দেখতে দেয়নি। চিত্রার মনটা বেশ খারাপ। অভিমানী মেঘবালিকার অভিমান জমেছে, এটা ফারাজ ভালো করেই টের পেয়েছে। হাতের বাটিটা টেবিলের রেখেই হঠাৎ চিত্রার পা ধরে এক টান নিয়ে তাকে নিজের দিকে টেনে আনে ফারাজ। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে চিত্রা কিছু বুঝে উঠতে পারে না। হঠাৎ পাওয়া এই ঘনিষ্ঠতায় সে একটু থমকে যায়। ফারাজ, প্লিজ ছাড়ুন। চিত্রার কণ্ঠে কাঁপন। কানে শুনতে পাচ্ছি না বিবেচন, জোরে বলো।
চিটা বিরক্তিতে ঠোঁট চেপে চ জাতীয় অস্পষ্ট শব্দ উচ্চারণ করে, কিন্তু তাতে ফারাজের বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। চিটা একবার কৌতূহল ভরে টেবিলের উপর রাখা কাচের বাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওর মধ্যে কি আছে? খাবার। আজ শুধু খাবো না, বরং তোমাকেও খাওয়াবো। চিটার আগে মুখ বাঁকিয়ে বলে, আপনি সরুন আমার ওপর থেকে। হাতের মতো শরীর নিয়ে অবলা পিঁপড়েকে পিষে মারতে চান? তুমি মরতে চাইলে পিষে মারতেও রাজি আছে।